আসসালামু আলাইকুম। আজ ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাত এমপির সঙ্গে তরুণীর গোপন ভিডিওর মূল রহস্য কি? নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী। মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ প্রতিশোধ নিচ্ছে ইরান। এবার বিস্তারিত। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামাত ইসলামের নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুলেছেন ভিডিওতে থাকা তরুণী ও তার বাবা। তরুণীর বাবা দাবি করেছেন তার মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছে। একই দাবি করেছেন ওই তরুণীও। তিনি জানিয়েছেন গাজী নজরুল ইসলাম তার স্বামী। দ্য ডিসেন্ট এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ডিসেন্ট জানিয়েছে ভিডিওতে দৃশ্যমান তরুণীর নাম মরিয়ম খাতুন। মেয়ের বাবা মাসুম বিল্লাহ জানান, ৩ লাখ টাকা দেনমোহরে গত ১৭ জুন তার মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়। ওই দিন উনারা তার মেয়ের বাবার অফিসে মগবাজারে গিয়ে রেস্ট নিচ্ছিলেন। সেখান থেকে ভিডিওটি ধারণ করা হয়। এর সঙ্গে তার শ্যালক ওবায়দুল্লাহ জড়িত। সে তার অফিসে সহকারী হিসেবে কাজ করত। এ ব্যাপারে মরিয়ম খাতুন বলেন, উনি আমার স্বামী, আমাদের বিয়ে হয়েছে। ওই দিন ঘুরতে গিয়ে আমরা আমার বাবার অফিসে রেস্ট নিচ্ছিলাম। মরিয়ম খাতুন আরও জানান, তিনি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওর বিষয় নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, এমপি সাহেব আমাদের জানিয়েছেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে। তবে ভিডিওতে কিভাবে এবং কার মাধ্যমে প্রকাশ করা হয়েছে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দ্বিতীয় বিয়ে কবে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ের সুনির্দিষ্ট তারিখ আমার জানা নেই, তবে বেশ কিছুদিন আগে বিয়েটি সম্পন্ন হয়েছে বলে আমরা জেনেছি। এদিকে ভাইরাল ভিডিও নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন গাজী নজরুল ইসলাম। সেখানে তিনি বলেন, গত ১৩ জুলাই ২০২৬ তারিখে আমার প্রথমা ও দ্বিতীয় স্ত্রী যথাক্রমে মোসাম্মদ মাকসুদা বেগম ও মোসাম্মদ মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে আমার দ্বিতীয় স্ত্রীর পিতা মোহাম্মদ মাসুম বিল্লার ব্যবসায়িক অফিসে যাই। সেখানে আমরা আনুমানিক ১ ঘন্টা অবস্থান করি। আমরা ওই অফিসে অবস্থানকালে জোহরের নামাজ আদায়ের পূর্বে আমার গাড়ি চালক ও আমার দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যায়। পরে সে ৫-৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের জিম্মি করে ১ লাখ টাকা আদায় করে। আমি চলাচলের জন্য যে ভাড়াকৃত গাড়িটি ব্যবহার করি, ওবায়দুল্লাহর যোগ সাজস্যে পরে সেটিও আটকে রেখে দফায় দফায় আমাদের কাছে কয়েক লাখ টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়। আমি এ সময় জানতে পারি আমার দ্বিতীয় স্ত্রীর পিতা মোহাম্মদ মাসুম বিল্লার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই এই ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে। গাজী নজরুল ইসলাম বলেন, পরবর্তীতে হিংসা ও ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওটিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এবার পড়শির খবর। ভারতের রাজধানী দিল্লিতে প্রতিবাদরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি এই ঘটনাকে শিক্ষার্থীদের ওপর নির্মমতা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। ২১ জুলাই সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেন, প্রধানমন্ত্রী কেন নীরব? যেসব শিক্ষার্থীকে পুলিশ মারধর করেছে তাদের কাছে তিনি এখনো ক্ষমা চাননি। তার এ বিষয়ে কথা বলা উচিত এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের পুলিশি পদক্ষেপ বন্ধ করতে হবে। এর আগে সংসদের অধিবেশন শুরুর আগে বিরোধী জোটের সংসদ সদস্যদের নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। সেখানে তিনি শিক্ষার্থীদের উপর পুলিশের পদক্ষেপ এবং চলমান পরীক্ষা সংকট নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রাহুল বলেন, আমাদের দাবি স্পষ্ট, শিক্ষার্থীদের উপর চালানো নির্মমতা এবং পরীক্ষা ব্যবস্থাপনায় সরকারের জবাবদিহির অভাব নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে হবে। তিনি অভিযোগ করেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ন্যায্য প্রশ্ন তোলার কারণেই শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন, যদি ভারতের তরুণদের ভবিষ্যৎ নিয়ে সংসদে আলোচনা না হয় তাহলে সংসদের কাজ কি?
রাহুল আরও বলেন, বিরোধী দল এই ইস্যু চাপা পড়তে দেবে না। সংসদ ও রাজপথ দুই জায়গাতেই শিক্ষার্থীদের কণ্ঠ তুলে ধরতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। সোমবার হাজারো শিক্ষার্থী সংসদ অভিমুখে মিছিল করলে দিল্লিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এই ঘটনায় শতাধিক পুলিশ সদস্য এবং 60 জনের বেশি বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও সংসদে এ বিষয়ে আলোচনার দাবি জানান। তিনি প্রশ্ন তোলেন, ন্যায় বিচারের দাবি জানানো শিক্ষার্থীদের কেন লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মুখে পড়তে হলো? একই সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের ভোগান্তির দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ভবিষ্যতে নির্ভুল, স্বচ্ছ ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ নেয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের মধ্যে নতুন করে চাপ তৈরি করেছেন পাঞ্জাবের কৃষকেরা। ভারত যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিরোধিতায় ঘোষিত কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে মঙ্গলবার হাজারো কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তবে পাঞ্জাব হরিয়ানা সীমান্তের শম্ভু এলাকায় তাদের আটকে দেয় হরিয়ানা পুলিশ। কৃষকদের অভিযোগ, সীমান্তে ব্যারিকেড বসিয়ে তাদের দিল্লিমুখী যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হরিয়ানা, আম্বালা, কুরুক্ষেত্র সহ আশপাশের জেলা থেকে আসা কৃষকদের চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি। এই পরিস্থিতি 2024 সালের দিল্লি চলো 2 আন্দোলনের স্মৃতি ফিরিয়ে এনেছে। সে সময়ও কৃষকদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে কংক্রিটের ব্লক, লোহার পেরেক ও বহুস্তরীয় ব্যারিকেড বসানো হয়েছিল। দিল্লিতে প্রবেশ করতে না পেরে শম্ভু সীমান্তেই অবস্থান কর্মসূচি শুরু করেছেন কৃষকেরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে রাজধানীতে সমবেত হওয়ার গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। এই ঘটনায় হরিয়ানা ও পাঞ্জাব উভয় রাজ্য সরকারের সমালোচনা করেছেন তারা। বিকেইউ নেতা তেজবীর সিং এর অভিযোগ, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভূখণ্ডে ঢুকে ব্যারিকেড বসিয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পাঞ্জাব সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এর আগে সোমবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে পদযাত্রা করে ককরোচ জনতা পার্টি। কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করলে দিল্লির কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্লেষকদের মতে, সিজেপির আন্দোলনের পাশাপাশি কৃষকদের নতুন কর্মসূচি মোদী সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে। রাজধানীতে দুটি পৃথক ইস্যুতে একযোগে আন্দোলন জোরদার হওয়ায় কেন্দ্রীয় সরকারের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এবার জানাবো মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে হুথিদের এই আকস্মিক পদক্ষেপে বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সরাসরি চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউটের অনলাইন জার্নাল রেসপন্সিবল স্টেটক্রাফটে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে সৌদি আরবের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবু বন্দর ও বাব আল মান্দেব প্রণালীকে লক্ষ্য করে হুথিরা তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। সৌদি আরব এই বন্দর দিয়ে দৈনিক প্রায় 46 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে রপ্তানি করে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যদি ইয়ানবু বন্দর বা বাব আল মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল অবরুদ্ধ করে দেয়, তবে বিশ্বজুড়ে তেলের দাম লাফিয়ে বাড়তে পারে। বিশেষজ্ঞদের দাবি, এই অবরোধ কার্যকর হলে এশিয়ামুখী তেলবাহী জাহাজগুলোকে সুয়েজ খাল বা আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে যাতায়াত করতে হবে। এতে ট্রানজিট সময় 2 থেকে 3 সপ্তাহ বেড়ে যাবে, যা পরিবহন খরচ ও ইন্স্যুরেন্স ফি বহুলাংশে বাড়িয়ে দেবে। বিশ্লেষকদের ধারণা, এই সংকট ট্রাম্প প্রশাসনকে দ্বৈত চাপে ফেলবে। একদিকে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের ভয়, অন্যদিকে সৌদিকে নিজেদের বিমান ঘাঁটি মার্কিন হামলার কাজে ব্যবহারে বাধা দেওয়ার ওপর রিয়াদের চাপ। পূর্ব অভিজ্ঞতা পর্যালোচনায় দেখা যায়, 2025 সালের শুরুতে হুথিদের দমনে যুক্তরাষ্ট্র প্রায় $7 বিলিয়ন ব্যয় করে বিমান হামলা চালালেও তাদের চূড়ান্তভাবে দমন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে ট্রাম্প প্রশাসন হুথিদের সাথে চুক্তি করে মার্কিন জাহাজে হামলা বন্ধের সমঝোতায় আসতে বাধ্য হয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর বাণিজ্য সুরক্ষার ক্ষমতাও সীমিত হয়ে পড়েছে। ফলে সামুদ্রিক রুট মুক্ত করতে যুক্তরাষ্ট্রকে আবারও জটিল কূটনৈতিক মধ্যস্থতার পথেই হাঁটতে হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও তীব্র হয়েছে। মঙ্গলবার উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, সামনে আরও দৃঢ় ও শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা দুটি নির্দেশনা অমান্যকারী তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দিয়েছে। এর আগে কয়েকদিনে অন্তত 3 মার্কিন সেনা নিহত হওয়ার পর সোমবার রাতে ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এর কয়েক ঘন্টা পর ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি বলেছে, এই হামলার পর শত্রুপক্ষকে আরও শক্তিশালী আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, প্রতিটি মার্কিন সেনা নিহত হওয়ার জন্য ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংঘাত এখন পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী 7 জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় 100 মার্কিন সেনা আহত হয়েছেন। এদিকে ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের সমুদ্র বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে। সৌদি আরব এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। সংঘাতের মধ্যেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ চলছে। একই সময়ে পাকিস্তান সফরে গেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। জানাবো ফুটবলের খবর। বিশ্বকাপ জুড়ে চোখ ধাঁধানো পারফরমেন্স করেন লিওনেল মেসি। 8 গোল আর 4টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে তুলেন ফাইনালে। তাই অনেকেই ধরে নিয়েছিল রেকর্ড তৃতীয়বারের মতো গোল্ডেন বল উঠবে আর্জেন্টাইন মহাতারকার হাতেই। কিন্তু ফাইনালের পর ভিন্ন সিদ্ধান্ত নেয় ফিফা। টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল জিতে নেন স্পেন অধিনায়ক রদ্রি। প্রশ্ন উঠেছে, গোল অ্যাসিস্টে পিছিয়ে থেকেও কিভাবে মেসিকে চমকে এই স্বীকৃতি পেলেন স্প্যানিশ মিডফিল্ডার? এর উত্তর লুকিয়ে আছে রদ্রির প্রভাবের মধ্যেই। পুরো বিশ্বকাপে একটি গোল বা অ্যাসিস্ট না করেও স্পেনের খেলার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। লারোজার বল দখলে রাখার কৌশলের মূল নিয়ন্ত্রক ছিলেন এই মিডফিল্ডার। মধ্য মাঠের দখল কখনো হাতছাড়া হতে দেননি তিনি। এছাড়া রক্ষণভাগ থেকে আক্রমণ গড়ে তোলা, খেলার গতি নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেয়া, সব ক্ষেত্রেই ছিল তার আধিপত্য। পরিসংখ্যানও রদ্রির পক্ষেই কথা বলছে। টুর্নামেন্টে সর্বোচ্চ 753টি সফল পাস করেছেন তিনি, যার সফলতার হার 94%। এদিকে 1803টি প্লেতে অংশ নিয়েছেন, যা এই বিশ্বকাপের অন্য যে কোনো ফুটবলারের চেয়ে প্রায় 200টির বেশি। ফাইনালেও নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন 30 বছর বয়সী এই মিডফিল্ডার। আর্জেন্টিনার বিপক্ষে 105টি পাসের 101টি সফল ছিল তার। জিতেছেন 80% ডুয়েল, তৈরি করেন 2টি পরিষ্কার গোলের সুযোগ। তার কারণে মাঝমাঠে কার্যত অসহায় হয়ে পড়ে আর্জেন্টিনা। ফিফার পরিসংখ্যান অনুযায়ী তিনি 1803টি প্লেতে জড়িত ছিলেন, যা এই বিশ্বকাপের অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে প্রায় 200টিরও বেশি। ফলে ফিফাও রদ্রির অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছে। ফিফা লিখেছে, 8টি ম্যাচে মাঝমাঠে অবিচল উপস্থিতি রেখে স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। রক্ষণ ও আক্রমণের ভারসাম্য তৈরি করা ও পুরো দলকে সংগঠিত রাখার কাজটি করেছেন নিখুঁতভাবে। রদ্রির নেতৃত্বে স্পেন পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যা তার আধিপত্যের সবচেয়ে বড় প্রমাণ। গোল্ডেন বল জয়ের পর আবেগ আপ্লুত রদ্রি বলেন, আমার জন্য সময়টা খুব কঠিন ছিল। আমি শুধু নতুন প্রজন্মকে দেখাতে চাই, পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানো সম্ভব। এটাই আমার জীবনের দর্শন, সবসময় ইতিবাচক থাকতে হবে। মেসির ব্যক্তিগত নৈপুণ্য ছিল অনন্য, তবে ফিফার মূল্যায়নে টুর্নামেন্ট জুড়ে খেলার নিয়ন্ত্রণ, ধারাবাহিকতা এবং বিশ্বকাপ জয়ী দলের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার হওয়ার স্বীকৃতি শেষ পর্যন্ত গোল্ডেন বল এনে দিয়েছে রদ্রির হাতে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা কেন ব্যর্থ হই জানেন?
যখনের কাজ তখন আমরা করতে পারি না, যখন ঘুমানোর কাজ তখন আমরা ঘুমাতে পারি না, যখন আবার ওঠার প্রয়োজন তখন উঠতে পারি না, যখন খাবারের কথা তখন খাই না। এই যে অনিয়ম, এখান থেকে বাঁচতে হলে আপনার প্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিশ্চিন্তে ঘুমোতে হবে। আপনি যদি দিনের ব্যস্ততা শেষ করে রাত 10টা 11টা 12টার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন এবং আগামী দিনের কোনো ধরনের চিন্তা করবেন না, তখন প্রয়োজন আপনার নিশ্চিন্তে ঘুম। সেই ঘুমটা যদি আপনার ভালোভাবে হয়, যথাযথ হয়, সকালে উঠে দেখবেন আপনি ঝরঝরে সারাদিন আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। এর জন্যে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘুমের ব্যাপারটি। সুতরাং আসুন আমরা রাত হলে নির্দিষ্ট সময়ে নিশ্চিন্তে ঘুমাই এবং প্রতিদিন সকাল থেকে দিনের কর্মঘণ্টা শুরু করি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।